হ্যাঁ, 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। উম, তোমরা বইয়ের যে প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করেছো? হ্যাঁ, কয়েকটা করা হয়েছে বেছে বেছে। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড ধরো, হ্যাঁ। তো হুম, আগের দিন যে প্রবলেমটা করিয়েছিলাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে যে আমাদের যে সরল দোলগতি ছিল, তার ক্ষেত্রে তার ইকুয়েশন অফ মোশন, অর্থাৎ বস্তুর বস্তুর উপর কিরূপ বল প্রযুক্ত হয়, বস্তুর আহ, অবস্থান কোথায় প্রত্যেক মুহূর্তে, সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে, দশা বিস্তার, বিভিন্ন আহ, বিভিন্ন এর যেগুলো বিষয় রয়েছে সেই সম্বন্ধে আমরা জানতে পেরেছি। নিমপি, তোমাদের ক্যামেরাটা একটু অন করো, হ্যাঁ, ক্যামেরা মাইক। আর এখানে হুম, তোমরা একটা বইতে এই ছবিটা অনেকবারই দেখেছো, আহ সরণ আর গতিবেগের মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে? দেখো, একই সময়ে যদি কোনো বস্তু উম, উম, এটা তো আগের দিন বলেছিলাম যদিও, কোনো বস্তু যদি তার সরল দোলগতি শুরু করে, তার সরণ আর গতিবেগের মধ্যে কিছু দশার পার্থক্য থাকে, সেটা এখানেও দেখতে পাচ্ছ। যে আহ, এ যখন বিস্তার, মানে পজিটিভ ডিরেকশনে, এ যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসের এটা যদি পজিটিভ ডিরেকশন ধরো, এটা যদি পজিটিভ ডিরেকশন ধরো, আর এটাকে যদি বা এটা যদি পজিটিভ এক্স হয়, তো এই পজিটিভ এক্সের যখন একদম সর্বোচ্চ বিস্তারে থাকবে প্লাসে, যদি এটাকে একটা পেন্ডুলাম কল্পনা করো, এটা যদি সর্বোচ্চ বিস্তারে থাকে, তখন এর গতিবেগ কত? 0। ঠিক আছে? এই জন্য এদের মধ্যে কিছু দশা পার্থক্য থাকে। আর দশা সম্বন্ধে তোমরা এখন বুঝতে পেরেছো যে এই যে সাইন ওয়েভ, এইগুলোকে সাইনুসয়েডাল বলে। ঠিক আছে? সাইনুসয়েডাল মানে কজ আর সাইন, তোমরা এটা পরেও পড়বে। সাইন থিটা আর কস থিটা খুব মানে এই যেগুলো ফাংশনগুলো, এগুলো তো প্রথমত একটা পর্যাবৃত্ত মানে পর্যাবৃত্ত বলতে পিরিয়ডিক ফাংশন, তোমরা নাম শুনেছো পিরিয়ডিক ফাংশন। এই পিরিয়ডিক ফাংশনের সাইন আর কোসাইনের মধ্যে শুধু দশার পার্থক্যই থাকে। দশা বলতে ওই আগে যেরকম ফাই পেয়েছিলে সেরকম, সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা প্লাস পাই/2 করলে আবার কস থিটা পেয়ে যাবে, বা কস থিটার ক্ষেত্রে এরকম হবে। তো এটা বোধহয় একটু ভুল লিখে ফেললাম নাকি, সাইন থিটা, হ্যাঁ না ঠিকই আছে, এটা কস থিটা হয়ে যাবে। তো আর সরণ আর ত্বরণের মধ্যে কি সম্পর্ক, এই যে গ্রাফগুলো, এগুলো একটু মাথায় রেখো, কারণ এদের মধ্যে দশার যে পার্থক্য, এখান থেকে দশার সংজ্ঞা বা দশা সম্বন্ধে বুঝতে পারবে। ঠিক আছে? আমাদের মেন ফোকাস তো প্রবলেমের দিকে। এবার হুম, দেখো, যদি আমাদের এরপরে তোমরা অনেক জায়গায় পড়বে যে দুটো বস্তু মানে উম, তোমরা তরঙ্গ পড়েছো, ক্লাস 11-এ তরঙ্গ পড়া হয়ে গিয়েছে তোমাদের? তরঙ্গের উপরিপাতন, সমাপতন, এরকম পড়েছো তোমরা? এর উপরই বার্তা শুরু হয়েছে। উপরিপাতন শুরু হয়েছে। একটা জিনিস জেনে রেখো, যদি এটাকে ইংলিশ টার্মিনোলজিতে ইন্টারফারেন্স বলে, যদি দুটো কোনো তরঙ্গ থাকে, যেমন জলের মধ্যেই দেখেছো, ঠিক আছে? দুটো জায়গায় যদি দুটো ঢিল ফেলি, দুটো জায়গার মধ্যে, ঠিক আছে, এদের মধ্যে এখান থেকে যে তোমার হলো গিয়ে জলের মধ্যে যে তরঙ্গ তৈরি হয়, সেটা এই এই মূল বিন্দু থেকে, মানে যেখানে তুমি বস্তুটা ফেলেছিলে সেখান থেকে দূরের দিকে যায়। ঠিক আছে? আর যদি দুটো এরকম পরপর তরঙ্গ থাকে, যখন এরা কাছাকাছি আসে, তখন এদের মধ্যে হলো গিয়ে কি হয়, উপরিপাত হয়। ঠিক আছে? ইন্টারফারেন্স বলে। এই উপরিপাতন তুমি যদি দেখো, দুটো বস্তু যদি এরকম ভাবে, এখানেও কল্পনা করতে পারো যে দুটো আহ, যে তরঙ্গের ক্ষেত্রে দুটো বস্তু, আহ, দুটো যদি এরকম পেন্ডুলাম ধরো, আর যদি
একই সাথে আরো দুটো পেন্ডুলামকে কল্পনা করো, x1 x2। তো এদের মধ্যে হলো কি সরণটা এরকম সম্পর্কে থাকবে, ঠিক আছে। এই যে এই আহ, যেমন তোমরা নেট ফোর্স পড়েছো সেরকম ভাবে যখন দুটো বস্তুর ত্বরণ হবে, দুটো বস্তু আলাদা আলাদা ভাবে সরল দোলগতি সম্পন্ন করবে বা একই সাথে সরল দোলগতি সম্পন্ন করবে, তখন এদের মধ্যে উপরিপাতন হবে। উপরিপাত মানে দুটো যোগ হচ্ছে। দেখো এ যখন এ এ বি, এই দুটোর মধ্যে কম্পারিজন দেখানো আছে। দেখো এ যখন এখানে এতে আছে, এ বি এ থেকে বেশি। হুম। তো দেখো এ বিতে আছে, তাহলে নিশ্চয়ই কিছু পরিমাণ ওপরে উঠবে, সেটা কত পরিমাণ সেটা এখানে লেখা আছে, a - b পরিমাণ। সেরকম ভাবে এই দুটোর উপরিপাতন যোগ হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখো, কারণ আমাদের ওই খুব সুন্দর একটা ফেনোমেনা আছে, যেটা তোমরা পদার্থবিদ্যায় পরে গিয়ে পড়বে। আলোর উপরিপাতন পড়তে গিয়ে দেখেছো যে যদি আলোকে ফোটন হিসাবে কল্পনা করো, ঠিক আছে, ফোটন পার্টিকেল মানে ছোট ছোট বল, এরকম যদি কল্পনা করো যে এরা এই বল দুটো, ঠিক আছে, তরঙ্গ আর বস্তুর মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। আমরা যে ক্লাসিক্যাল মেকানিক্স পড়ি সেখানে দুটো জিনিসের মধ্যে বিস্তর পার্থক্য, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে গিয়ে কোনো পার্থক্য থাকে না, ঠিক আছে। এই আহ, এই জন্য আমাদের উপরিপাতনটা খুব জোর করে পড়া উচিত আর খুব ভালো করেই পড়া উচিত, ঠিক আছে। আহ, যে যখন দুটো এরকম ভাবে আগে মানে এরকম ধারণা ছিল, মানে ক্লাসিক্যাল মেকানিক্স এরকম ধারণা প্রথম তৈরি হয়েছিল যে দুটো তরঙ্গ যখন একই সাথে উপরিপাতিত হচ্ছে, ধরো এইখানে যে তোমার ইন্টারফারেন্স প্যাটার্ন দেখো না উপরিপাতনে, যে এই যে দেখেছো নিশ্চয় এটা, যে কোথাও এরকম কোথাও এরকম বেশি থাকে, কোথাও কম থাকে, কোথাও বেশি, ঠিক আছে। এই যেখানে ইন্টেন্সিটি বা লাইট সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে, এই এটাকে এটাকে সেন্ট্রাল ম্যাক্সিমা, বা এটা বাদ দাও, যে প্রত্যেক জায়গায় আলো এসে পড়েছে, কিন্তু এখানে আলো আছে এখানে আলো নেই, এখানে আলো আছে এখানে আলো নেই। এবার তুমি যদি বল হিসাবে কল্পনা করো, তো এখানে দুটো আহ, দুটো বস্তু দুটো বলের মধ্যে বা ফোটনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, কিন্তু দেখো কোথাও আলো আছে কোথাও আলো নেই, ঠিক আছে। এটা অনেক মানে ডিপ ইনসিকুয়েন্স, কারণ কোয়ান্টাম মেকানিক্স আসার পিছনেও কারণ আছে, ঠিক আছে। এগুলো অত বেশি মাথা ঘামাতে হবে না, কিন্তু এই জিনিসটা মনে মনে রেখো, তোমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। বস্তুর উপরিপাতন, ঠিক আছে। এক্স যে এই যে মানে দুটো যোগফলে যে সরণ হবে সেটা x1 আর x2 এর পরে ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। এরকম ভাবে এই যে আমরা উপরিপাতন দেখেছি না, যেমন ভাবে ওই ভেক্টরের সাম করো, সেরকম ভাবে এই দুটোর সাম হবে, ঠিক আছে। সুপার পজিশনও বলে উপরিপাতন বোধহয় বাংলায়। আচ্ছা, আহ, তোমরা স্প্রিং সম্বন্ধে পড়েছো। স্প্রিং এর বিভিন্ন আহ, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় কনসেপ্ট আছে। তোমাদের বেশিরভাগ যে প্রবলেমগুলো আসবে পরীক্ষায়, সেগুলো আহ, অনেকগুলো স্প্রিং এর সাথে আসতে পারে। একটা স্প্রিং সম্বন্ধে তোমরা জানো, আর এই স্প্রিং এর ক্ষেত্রে তোমরা তো জানো এখানে ফোর্স লেখাই আছে, ফোর্স = ঠিক আছে। আর আমরা এখান থেকে লিখতে পারি d2x dt2 = তোমরা দেখতে পাচ্ছ তো, -kx। একদম প্রথম দিন যে ইকুয়েশন লিখেছিলাম সেখান থেকেই বার করছি, ঠিক আছে। এটাকে আমরা নাম দিয়েছিলাম ওমেগা স্কোয়ার, কৌণিক বেগ, যেমন সমবৃত্তীয় গতিতে যদি ঘোরে, এটাই হলো গিয়ে এর কৌণিক বেগ। কৌণিক বেগ সমান সমান কত, k/m। এখান থেকে তুমি কম্পাঙ্ক বার করতে পারো, 2πf দিয়ে, যেরকম ভাবে বার করে 2πf k/m। এখান থেকে টাইম পিরিয়ড বার করতে পারো। তোমাদের এই রিলেটেড প্রবলেম অনেক রকমের দেবে, সেটা হলো গিয়ে অনেকগুলো স্প্রিং একসাথে আছে, ঠিক আছে। সেই প্রবলেমগুলো আমরা করব। আর বই থেকে এগুলো একটুখানি দেখে নিও। এই বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এটাও সরল দোলগতি সম্পন্ন করে। আচ্ছা, প্রথমে বলো তো আমাকে একটুখানি, স্প্রিং এর ক্ষেত্রে তোমরা স্প্রিং এর ক্ষেত্রে কিভাবে বুঝবে যে এটা সরল দোলগতি সম্পন্ন করছে? আমি তো প্রথম দিন এসে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম। নিমপিট রামকৃষ্ণ মিশন, তোমরা বলো দেখি যে কিভাবে এটা সরল দোলগতি সম্পন্ন করছে। নিমপিট রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বিদ্যাভবন, তোমরা বলো।
তোমরা বুঝতে পারছো আদৌ কিছু? শিবপুর, তোমরা বলো দেখি কিভাবে এটা সরল দোল গতি সম্পন্ন করছে। কারণ এটা বেসিক কনসেপ্ট, এর পরেও যে বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পারি, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকম, এটার ক্ষেত্রেও সরল দোলগতি হবে, এটাও সরল দোলগতি হবে পৃথিবীর মধ্যে। ওই যদি একটা বড় গর্ত খোঁড়ো, মানে গর্তটা এমন বড় যে পৃথিবী এ পাশ থেকে ও পাশে চলে যায়, ঠিক আছে? এটা তো কাল্পনিক জিনিস, তোমরা বুঝতেই পারছো। তো এক্ষেত্রে হতে পারে এটা একটা লোকে এয়ার কলম পিস্টন, মানে যেখানে পিস্টনটাকে একটু সামান্য পরিমাণ ভিতরের দিকে ঠেলে ছেড়ে দেওয়া হয়, এটাও সরল দোলগতি সম্পন্ন করবে। এবার বলো দেখি প্রথমে স্প্রিংটা কিভাবে সরল দোলগতি সম্পন্ন করছে, শিবপুর। স্যার কোনো স্প্রিং এতে যখন মিউট হয়ে গিয়েছে বোধহয়। স্প্রিংটা অনেকবার মানে ওঠা নামা করে, তো ওটা পর্যাবৃত্ত গতি হয়। তো ওপর পর্যাবৃত্ত গতি যেমন হয়, সরণটা তার উল্টো দিকে থাকে, তো ওটাই তো হুম। সরণ গতি। আর সরল দোলগতি সম্পন্ন হতে কি মানে কোন বৈশিষ্ট্য থাকতে হবে? পর্যাবৃত্ত গতি তো ঠিক আছে, ও একটা নির্দিষ্ট আহ, মানে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। ফোর্সটা দুদিকে হতে হবে, মানে নিচে এটা উপর ফোর্সটা দুদিকে। হতে হবে। আর একটু ভালো করে ইকুয়েশনটা দিয়ে তাকাও। এফ ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স। প্রত্যেক ক্ষেত্রে এরকম কিছু একটা দেখেছো, এই বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে। কাজ করছে, তার ডিসপ্লেসমেন্টটা তার উল্টো দিকে কাজ করছে। হ্যাঁ একদম, আহ, ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক হতে হবে, তাই জন্য এটা সরল। তোমরা সরল সম্পর্ক করেছো না, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, সেরকম এটা সরল সম্পর্ক, ঠিক আছে? সরণ যত বাড়বে ফোর্স তত বাড়বে, ঠিক আছে? সরল সম্পর্ক, তাই এটা সরল। সরল দোলগতি, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এই এই প্রবলেমটা বইতে আছে, আমি এখানে করেও রেখেছি, তোমরা এখান থেকে বা বইয়ের থেকে দেখে নিও। যে এই ক্ষেত্রেও এটাও যদি সামান্য পরিমাণ ছেড়ে দাও, তো যতটা বেশি সরণ দেবে এ ততটা উপরের দিকে উঠে আসবে। তোমরা এটা দেখেছো তো? এটা বাড়িতে এটা করে দেখো হাতে করে, যে এই ওপরে কাঠের লকটাকে একটু সামান্য চেপে ছেড়ে দেবে, ও ভিতরের দিকে যত বেশি জোরে চাপলে ও উল্টো দিকে বেঁকে যাবে একদিকে। তো হালকা করে সামান্য করে ছেড়ে দেবে, ও কিছুক্ষণ ধরে ওঠানামা করবে, ঠিক আছে? এটাও সরল দোলগতি সম্পন্ন করবে যদি সামান্য পরিমাণ দাও সরণ, ঠিক আছে? বেশি সরণ দিলে অন্যরকম মোশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভাবো আমরা এই সরল দোলগতি পড়ে কত রকমের, কত বিভিন্ন ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারি, ঠিক আছে? এক্ষেত্রে বস্তুর যে তোমার কৌণিক বেগ হবে, কৌণিক বেগ ওমেগা, সেটা H/g, মনে মনে পড়ছে না ঠিক, এটা এরকমই হবে। তোমরা একটু করে দেখো, হ্যাঁ, হাতে করে বুঝবে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, কারণ আমরা প্রবলেম ডিসকাস করবো তো, ঠিক আছে? এটা একটু দেখো, এই সামান্য এক্স পরিমাণ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছে, এমনি একটুখানি ডিসকাস করা যেতেই পারে। দেখো, আহ, বস্তুটার ওপরের দিকে এত পরিমাণ উঠে রয়েছে। এবার এই কাঠের লকটাকে তুমি যদি ভিতরের দিকে, এবার তোমরা তো জানো যে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এরপরে দুটো ফোর্স অ্যাপ্লাই হয়, আর দুটো সাম্যাবস্থায় থাকলে কি সব ফোর্স যদি যোগ করি আমরা জিরো হয়ে যাবে না? ওপরে যতটা ফোর্স আছে নিচে যতটা ফোর্স আছে, ঠিক আছে? এটা তোমরা জানো, এটা প্রবণতা বল। আর নিচের দিকে যেটা কাজ করবে সেটা হলো কি বস্তুর ওয়েট বা ওজন। তো এই দুটো হলো কি সাম্যাবস্থায় থাকলে ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার তুমি যদি কিছু পরিমাণ নিচের দিকে ঠেলে দাও, তাহলে কি হবে? বস্তুর প্রবণতা বল বেড়ে যাবে। বস্তুর প্রবণতা বল বেড়ে যাওয়ার কারণে কি হবে? বস্তুটাকে ওপরের দিকে ঠেলবে। তো এই বস্তুর ওপর দিকে ঠেলার জন্য সরল দোল গতি সম্পন্ন করবে, তাহলে এক্সট্রা একটা ফোর্স পেয়ে গেলে। এই ফোর্সটা ঠিক এখানে করা আছে, একটু দেখে নিও হ্যাঁ তোমরা। এই প্রবলেমটার ক্ষেত্রেও তাই। যখন এই ওপর থেকে পৃথিবী, ধরো পৃথিবী, আর তোমরা এই গ্র্যাভিটেশনাল বিভিন্ন প্রবলেম করতে গিয়ে দেখবে যে যেহেতু আমরা জানি যে দুটো বস্তুর মধ্যে মাধ্যাকর্ষণ বল নিউটনের সূত্র ওই মহাকর্ষ বল থেকে আমরা পাই যে এই দুটো বস্তুর মধ্যে বল যদি M1 M2 হয়, আর যদি মাঝখানের দূরত্ব r হয়, জানো যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আমি লিখছি না, ঠিক আছে? এ M1 M2/r² হয়, ঠিক আছে? মধ্যের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর বস্তু দুটোর ভরের সমানুপাতিক হয়, ঠিক আছে? তাই যদি পৃথিবীটাকে যদি এরকম ভাবে ভাবো যে এরকম একটা এরকম ছোট বল, তারপর আবার একটা এরকম লেয়ার চাপিয়েছো, তারপর আবার এরকম একটা লেয়ার চাপিয়েছো, তো এই ভিতরের যে বলটা দেখছো এটা এই লেয়ারটা, যখন বলটা এখানে আসছে তখন এই লেয়ারটা একে আকর্ষণ করছে। যখন একদম পৃথিবীর ওপরে আছো তখন পৃথিবীর ওপরের লেয়ারটা তোমাকে আকর্ষণ করছে পুরো পৃথিবীটায়।
তো যখন এই বলটাকে ভিতরে ফেলছো, তখন কি হবে? এ যেমন নিচের দিকে নামছে, তা এরকম উপরের দিকে তো আকর্ষণ করছে না? এর নিচের দিকে যেমন টানছে, যখন নিচের দিকে আস্তে আস্তে নামছে, তখন এই ওপরের যে বাকিটুকু যে রয়েছে পৃথিবীর ভর, এই ওপরের দিকে টানছে। তাহলে কি হবে? আবার সেই সরল দোল গতি সম্পন্ন করবে কেন্দ্রের মানে ওই এই মাঝ মাঝ বরাবর। ঠিক আছে, এটা একটু দেখে নিও। এক্ষেত্রেও যে কৌণিক বেগ আছে সেটা মনে রাখতে হবে। বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে যে কৌণিক বেগগুলো আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম, যে এই কৌণিক বেগগুলো একটু আলাদা হয়। আলাদা বলতে যেমন এখানে ওমেগা বা ইয়ে H/G, এখানে K/M, কোথাও L/G পাবে। L/G হলো গিয়ে তোমার পেন্ডুলামের ক্ষেত্রে। ঠিক আছে, এই বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে তোমার পিস্টন সিস্টেমের ক্ষেত্রে এখানে যদি সামান্য পরিমাণ ছেড়ে দাও, তুমি ভাবো এখানে আবার প্রেশারটা, এখানে কিছু পরিমাণ প্রেশার, কারণ কি একটু সামান্য চাপলে কি হবে? এখানে প্রেশার বেশি বেড়ে যাবে না? আচ্ছা নিমপিত বলো তো, কেন প্রেশার বাড়বে আমি যদি ওপর থেকে নিচের দিকে পিস্টনটাকে নিচের দিকে ঠেলি? বলো, ক্লাস 10 পড়েছো তোমরা। তুমি একটা বেলুন নিয়ে ভিতরের দিকে চাপ দিয়ে দেখেছো? উল্টো দিকে চাপ দেয় না, কেন চাপ দেয়? স্যার বলবো? হ্যাঁ, বলো শিবপুর বলো। তো চাপ দিলে তো আয়তনটা কমে যাবে, আয়তন কমে যাবে, আর তাই জন্য আয়তন কমলে চাপ বাড়বে। চাপ বাড়বে। পি এগুলো তো সমান জানতে হবে। ওয়ান বাই জি, বয়লের সূত্র। হ্যাঁ, বয়লের সূত্র। তো এইখান থেকেও তোমরা সেটা বার করতে পারো, যে এর কৌণিক বেগ কত হবে। এই কৌণিক বেগগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এখান থেকেই প্রবলেম দেবে। ঠিক আছে, যে এরকম পিস্টনটাকে আহ পিস্টনটা যদি এরকম হয়, এর কিছু বললাম তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে এই ফোর্সগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কোনটা কোনটা চেঞ্জ হবে, একদম প্রথম দিন দেখিয়েছিলাম যে এই সমানুপাতিক, এই যে এখানে যে সমানুপাতিক মানে ধ্রুবকটা রয়েছে সেইটাই শুধু বারবার চেঞ্জ হবে, আর সব জায়গায় একই রকম থাকবে এই সরল দোলগতির ক্ষেত্রে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার এই একই কোশ্চেন আসবেই। পরীক্ষায় এই কোশ্চেনগুলোই দেয়। এখানে তোমার এই ইউনলের ক্ষেত্রেও দেখেছো তোমরা, ইউনলের ক্ষেত্রে যদি একপাশে যদি ফু দাও বা কিছু দাও, মানে যদি সামান্য যদি নাড়িয়ে দাও, তো দেখবে এই ওঠানামা করতে থাকবে। এই পাশে উপরের দিকে উঠেছে, এ আবার এখানে নামবে, এখানে উপরে উঠবে। এটাও সরল দোলগতি সম্পন্ন করবে। ঠিক আছে। আচ্ছা, একটা তোমাদের কাছে প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাস্তবিক গতির ক্ষেত্রে, মানে তোমরা দেখেছো যে যদি একটা পেন্ডুলামকে যদি তুমি, পেন্ডুলাম বা স্প্রিংকে যদি কিছু দুলিয়ে ছেড়ে দাও, তো কিছুক্ষণ পরে থেমে যায়, কেন জানো তোমরা? স্যার আরেকবার কোশ্চেনটা বলুন। আহ যদি একটা সরল দোলগতি সম্পন্ন করছে, ধরো একটা পেন্ডুলামকে একপাশে এরকম টেনে ছেড়ে দিয়েছো অল্প সামান্য পরিমাণ। ঠিক আছে, ও এদিকে যাবে, আবার এদিকে যাবে, তো কিছুক্ষণ পরে থেমে যায় কেন এটা? স্যার কিছুক্ষণ পরে থেমে যাওয়ার কারণ এর উপরে অনেক বাধা পড়ছে, যেরকম এয়ার রেজিস্ট্যান্স আছে, তারপরে গ্র্যাভিটি টানছে, তো এরকম অনেক বাধার জন্য তো থেমে যাবে একভাবে। ঠিক, এটাকে বলে হলো কি ড্যাম্পিং অসিলেশন। ড্যাম্পিং মানে এই যে তুমি যে বাধার কথা বললে, তো বাধাটা তোমাদের ক্ষেত্রে যে আগে যেটা দেখেছিলে, এই তো এর সরণ হওয়া উচিত না? এই সরণটা দেখো সব জায়গায় একই রকম, একই রকম না? কিন্তু যদি এটা ড্রাগ ফোর্স থাকে, মানে তুমি যে বললে যে ড্রাগ, বা তোমার ড্রাগ মানে পিছন দিকে টানছে, ঠিক আছে, যদি এরকম কোনো ফোর্স থাকে, এ প্রথম দিকে এরকম উঠবে, উঠে গিয়ে তারপর আস্তে আস্তে কমবে, এখানে একটু কমে যাবে। ভুল হয়ে গেল। হুম, এই কমলো, কমলো, কমতে 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 জিরো হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর জিনিস করা যায়। আর আমাদের পদার্থবিদ্যায় বেশিরভাগ বিভিন্ন ধরনের, তোমরা যখন আস্তে আস্তে শিখবে যে মানে বলকে কিভাবে আহ, তোমার পোটেনশিয়াল দিয়ে, অর্থাৎ তার কার্য, পোটেনশিয়াল পোটেনশিয়াল দিয়ে চেঞ্জ করা যায়, তখন দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে সব ধরনের বস্তুই এই সরল দোলগতি সম্পন্ন করে। ঠিক আছে, যদি খুব সামান্য পরিমাণ তাকে সরণ দেওয়া হয়। ঠিক আছে, আমরা প্রবলেম শুরু করি।
আচ্ছা, একটি সরল দোলক, এই পেন্ডুলাম পিণ্ড, লোহার পিণ্ড, দোলকটিকে সাম্যাবস্থানের ঠিক নিচে একটি শক্তিশালী চুম্বক মেরু রাখা আছে। এবার দোলনকালের কি পরিবর্তন ঘটবে, করো তো দেখি এটা তোমরা। ধরো প্রবলেমটা আমি যদি, এটা বাড়ির জন্য থাকবে, ঠিক আছে, বাড়ির কাজ হিসাবে তোমরা পরের দিন এসে বলবে। ধরো এই পেন্ডুলামটা এরকম ভাবে আছে, সরল দোলক, এর নিচে একটা ম্যাগনেট রেখে দিয়েছো, ঠিক আছে। ম্যাগনেটটা যে ম্যাগনেটটা ধরো, আচ্ছা আমি ম্যাগনেটটা ইউনিফর্ম নিয়ে নিয়েছি, ঠিক আছে। ইউনিফর্ম মানে সব দিক সব জায়গায় একই রকম, এখানে সব জায়গায় একই রকম আছে, ঠিক আছে, সব জায়গায় একই রকম আছে। সেটা ধরো বি, ঠিক আছে। শক্তিশালী চুম্বক রাখা আছে, চুম্বকটা এরকম ভাবে টানছে, আর এটা লোহা। এবার তোমরা জানো যে লোহাকে সবসময় চুম্বক দ্বারা আকর্ষণ আকর্ষণ করবে। এবার বলো এক্ষেত্রে কিভাবে চেঞ্জ হবে। স্যার দোলনকালটা কমে যাবে। দোলনটা, দোলনকালটা কমে যাবে। দোলন কালটা কমে যাবে কেন? কারণ স্যার ওটা লোহা, আর চুম্বক তো লোহাকে আকর্ষণ করে, তো একই মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে উপরে, আবার চুম্বকের বলটা নিজস্ব কাজ করবে, তো এক্সট্রা বল কাজ করবে, তো ওটা আরো তাড়াতাড়ি সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে। একদম ঠিক। এই লোহার বলের ওপরে আরেকটা আলাদা, ধরো তুমি যেরকম বলছো আরেকটা আলাদা ত্বরণ থাকবে। ধরো জি আছে, এটা জি থাকবে, সঙ্গে আরেকটা আলাদা ত্বরণ এই বি এর জন্য থাকবে, সেটা তোমরা ক্যালকুলেট করবে, এটা কিন্তু হাতে করে ক্যালকুলেট করবে, ঠিক আছে। মানে তোমরা যখন পড়বে বিভিন্ন, এই যে এটাকে বলে হলো কি, দেখো ফিজিক্সের দুটো জিনিসই লাগে, একটা ফিলোসফি লাগে, মানে তুমি যেটা পড়ছো সেটা বাক্যে রূপান্তর করতে হবে, যেমন তোমরা নিউটনের গতিসূত্র, মানে বিভিন্ন সূত্রগুলোকে যেরকম ভাবে বাক্যে লেখো, সেরকম ভাবে ম্যাথামেটিক্সও বিভিন্ন সময় করতে হবে, ঠিক আছে। দুটোর মধ্যে সবসময় সামঞ্জস্য রাখতে হবে, নাহলে বোঝাটা কিন্তু বোঝার মধ্যে কোনো গ্যাপ থেকে যাবে, ঠিক আছে। তো এই বি এর জন্য আরেকটা ত্বরণ তৈরি হবে, তাই জন্য দোলনকালের পরিবর্তন ঘটবে, ঠিক আছে। এটা বোধহয় এল বাই জি হয়, এ প্লাস জি এরকম কিছু হবে, ঠিক আছে। তোমরা করে দেখো কিন্তু এটা, ঠিক আছে। হুম। এবার তোমরা দেখতে পারো যে এখানে যেহেতু ত্বরণ বাড়ছে নিচের দিকে, ঠিক আছে, দুটো একই দিকে ত্বরণ আছে, ত্বরণ বাড়ার জন্য দোলনকাল কমে যাবে। যদি একটা সরল দোলক আহ, আলম্ব বিন্দু যদি অনুভূমিক দিকে সমত্বরণে, ধরো একটা গাড়ির মধ্যে একটা পেন্ডুলাম রয়েছে, সরল দোলক রয়েছে, সেক্ষেত্রে দোলনকাল কিভাবে প্রভাবিত হবে? স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে একটা সরল দোলক, সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে, সিম্পল পেন্ডুলাম, সেটা ধরো নিচের দিকে জি আছে, আমি আরেকটা সমত্বরণে এদিকে একটা গাড়ির মধ্যে সিম্পল পেন্ডুলামটা রেখে দিয়েছি, ধরো এই যে আলম্ব বিন্দু, এটাকে আলম্ব বিন্দু বলে, সেটা সমত্বরণে গতিমান। তাহলে এই পয়েন্টটাও তো যাবে না, এটা যেহেতু দড়ি দিয়ে অ্যাটাচ আছে, আর এটা এই লেন্থটা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে এরপরেও এই দিকে একটা অনুভূমিক ত্বরণ থাকবে, সমত্বরণ, এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে এক্ষেত্রে দোলনকালের কি পরিবর্তন ঘটবে? স্যার আমার মনে হয় বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। গ্র্যাভিটি নিচে টানছে, তার উপর এটা বল। আগেরটার মতোই ভাবো, একই রকম। এইখানে দেখো কি হয়েছিল, জি বাই এল না এল বাই জি, একবার দেখি ডাইমেনশনটা দেখে নিই আমি, আমার ডাইমেনশনে ভুল যেতে পারে, আমি একবার দেখে নিই। যেহেতু জি বাই এম এস আছে, এম এস টু দি পাওয়ার, হ্যাঁ এটা ঠিক আছে, এল বাই জি হবে। হ্যাঁ, বলো তাহলে দোলনকালের কি পরিবর্তন ঘটবে। হুম। তোমরা ভেক্টর সাম পড়েছো তো না? ভেক্টর প্রথমে একদম 11 ক্লাস 11 ভেক্টর পড়ায় না? দেখো এইখানে জি ত্বরণটা আছে, সেই জিটা হলো কি নিচের দিকে, তুমি যদি এক্স ওয়াই অ্যাক্সিস ধরে নাও, ঠিক আছে, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, একটু বড় করে দিই, তাহলে কিছু বলছো? তো দেখো তাহলে জি কোন দিকে কাজ করবে, জি সমান সমান মাইনাস আই ক্যাপ মাইনাস জি, আর এটা হলো গিয়ে প্লাস আই ক্যাপ, মাইনাস জে ক্যাপ আর প্লাস আই ক্যাপ। এবার তোমরা বলো তো তাহলে, যখন, এবার ভালো করে দেখো, যখন আমরা
আগেরটার ক্ষেত্রে ফোর্স বার করেছিলাম, ফোর্স ইকুয়ালস টু মাইনাস অফ কে এক্স, এটা বার করেছিলাম না, মাইনাস অফ কে এক্স। এখানে এখানে এম ইকুয়ালস টু এ আছে, এম এ আছে। এবার তোমরা ভালো করে বলো, সরি এখানে এটা হবে না। দোলনকালের ক্ষেত্রে পেন্ডুলামে আমরা জানি কি, টি ইকুয়ালস টু 1/2 পাই, 1/2 পাই বোধ হয়। আমি ডাইমেনশনটা একবার দেখে নিই, মনে হচ্ছে ডাইমেনশন ঠিকই আছে। হুম, হুম, L/G আছে, 2π L/G, 2π L/G আছে। এবার ভালো করে বোঝো, এই জি হলো গিয়ে ত্বরণ, যে ত্বরণটা নিচের দিকে ছিল, সব জায়গায় একই রকম, সব জায়গায় একই রকম ছিল। এবার এই ত্বরণটা হলো গিয়ে অনুভূমিক দিকে আছে, ঠিক আছে। যেটা হলো গিয়ে তুমি যদি এটাকে এবার ভালো করে ভাবো, তো ত্বরণ যদি এখন, এই যে ত্বরণ, এই ত্বরণের, এবার ভাবো জি এর বদলে যদি অন্য কোনো ত্বরণে, এবার ভাবো তুমি যদি এটাকে পৃথিবীর যদি গ্র্যাভিটেশন চেঞ্জ হয়ে যেত, যদি জি এর বদলে অন্য কোনো জি হতো, জিনিসটা ভেবে দেখো, জি এর বদলে অন্য কোনো জি হতো, ধরো চাঁদে গিয়েছো তুমি, চাঁদের ক্ষেত্রে তো জি চেঞ্জ হয়ে যাবে না? কি চেঞ্জ হবে? জি চেঞ্জ হবে, জি এর ভ্যালু 9.8 এর জায়গায় অন্য কোনো কিছু হবে, ধরো কমে যাবে, ওখানে তো কমবেই। তো সেক্ষেত্রে কি হতো? তাহলে এই পর্যায়কাল চেঞ্জ হয়ে যেত না? সেরকম ভাবে যখন এই ভেক্টরটা, এটা ধরো এই সেই ভেক্টরটা, এ ভেক্টর যে ত্বরণ ভেক্টর আছে, তার মড ভ্যালু নাও। তাহলে তাহলে মড ভ্যালু নিলে কত বেরোবে? a² + g²। এখানে সেটা বসিয়ে দাও। এটা মড ভ্যালু বুঝতে পেরেছো? যদি কোনো, ভাবো দুটো ফোর্স থাকে না, F1 F2, যদি বরাবর থিটা আচ্ছা বরাবর আচ্ছা, যদি কাজ বুঝতে করে, পেরেছি। তাহলে নেট ফোর্স কোথাও কোন দিকে কাজ করে? তোমরা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, আচ্ছা। জাস্ট এই ত্বরণটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই ত্বরণটা এখানে এ হয়ে যাবে, L/A, সব ক্ষেত্রে একই রকম হবে। ত্বরণ চেঞ্জ হচ্ছে, তো লেন্থ তো চেঞ্জ হয়নি, জাস্ট ত্বরণ চেঞ্জ হয়েছে। অনুভূমিক দিকে আরেকটা ত্বরণ এসছে, তাহলে নেট ফোর্সটা কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে। আর সেক্ষেত্রে তোমার আবার সেই একই 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 জিনিস খাটবে, F = -K। কিন্তু এখানে এফটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা ত্বরণ হয়ে জি এর বদলে এ হয়ে গিয়েছে, তা এই এ চেঞ্জ হবে। এবার এর ভ্যালু যদি বাড়ে তাহলে বাড়বে, এর ভ্যালু যদি কমে তাহলে কমবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই প্রবলেমগুলো কিন্তু হাতে করে করবে, ঠিক আছে। আমি দেখতে চাই তোমরা প্রবলেমগুলো সলভ করেছো কিনা। হুম। ঠিক আছে, তাহলে আজকে এই, স্যার, হ্যাঁ, গুড ইভিনিং স্যার। আমি একটা কোশ্চেন এই প্র্যাকটিক্যাল সংক্রান্ত এইটাতে করছি। একটু 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 জোরে বলবেন, আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি না। মানে এটা ওদের তো এটা প্র্যাকটিক্যাল আছে সরল দোলকের উপরে। আমি একটা মানে কোশ্চেন করছি, একটু মানে ডাউট হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। বলছি এই যখন ধরুন পিণ্ডটা আমরা যখন দোলাচ্ছি বিভিন্ন কার্যকর দৈর্ঘ্যে, তখন তো ধরুন মানে অ্যাসিলারেশনটা হয়তো বিভিন্ন সময় বিভিন্নই হচ্ছে, 4 ডিগ্রির মধ্যে থেকেও কখনো একটু জোরে বা কখনো একটু আস্তে করেও মানে করা হয়। তাহলে সেক্ষেত্রে কি এই পি এর মানটা চেঞ্জ হচ্ছে? একটু জোরে বললে সুবিধা হবে, না শোনাই দাঁড়ান, আমি একটুখানি তাহলে একটু জোরে বললে সুবিধা। স্যার, ম্যাম বলছে যে যখন আমরা প্র্যাকটিক্যাল করছি, তখন তো আমরা যখন এই দোলকটা ছাড়ছি বিভিন্ন অ্যাক্সিলারেশনে ছাড়ছি, তো হুম। তখন কি টি এর মানটা পাল্টাবে না একই থাকবে? আচ্ছা, 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 বিভিন্ন অ্যাক্সিলারেশনে ছাড়ছো। আচ্ছা, তুমি ভালো করে বোঝো, যদি কোনো একটা আহ, দোলক থাকে, দোলকটা যদি এখান থেকে এমনি ছেড়ে দেওয়া হয়, এবার ভাবো যদি এখান থেকে অ্যাক্সিলারেশন নিয়ে ছেড়ে দেওয়া হয়, তো এবার ভাবো এইখানে আসলে কি হয়, এখানে আসলে v = 0 হয়, কিন্তু তুমি সামান্য ভি ভেলোসিটি দিয়ে ছাড়ছো, ঠিক আছে। ভালো করে বুঝো প্রবলেমটা, যে তোমার প্রবলেমটা কি ছিল,
যে আগে যে ছিল সেটা ইনিশিয়াল কোনো ভেলোসিটি ছিল না, এখন তুমি ভেলোসিটি নিয়ে ছাড়ছো, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই এখানে সেই ভেলোসিটিটা অ্যাড হবে সবসময়। এই যে এখানে যদি এই বরাবর বা যে কোনো যে কোনো দিকে, তোমরা তো ভেক্টরের ক্ষেত্রে করেছো না, ভেক্টর সব সময় যদি ভেক্টর পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে, কোনো ফোর্স বা যাই কিছু থাকুক না কেন, সেটা তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো কিছুতে কখনোই কোনোভাবে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? যেমন এক্ষেত্রে দেখো, এ আর জি দুটো একই ডিরেকশনে ছিল। আমি প্রবলেমটা ঠিক আমি আমি মানে ম্যাম এই প্রশ্নটাই করেছে যে এখানে যদি অ্যাক্সেলারেশন নিয়ে ছাড়ি, এটাই প্রবলেম, এটাই জিজ্ঞেস করেছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে যদি অ্যাক্সেলারেশন নিয়ে ছাড়ি, সেই অ্যাক্সেলারেশনটা এখানে যে মেন অ্যাক্সেলারেশনটা ছিল তুমি ভাবো, সেটা যদি অ্যাক্সেলারেশন কি হতে পারে, এক্স অফ টি সাম এ সাইন ওমেগা টি ছিল, ঠিক আছে? তাহলে এই অ্যাক্সেলারেশনটা কি হবে, ডবল ডেরিভেটিভ ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। যে অ্যাক্সিলারেশনটা সবসময় এই সরল দোলগতির ক্ষেত্রে দেখো, একটা জিনিস দেখো, এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু পোলার কোঅর্ডিনেটে গেলে সবসময় একই ডিরেকশন থাকবে। সেটা তোমাদের একটু একটু জটিল লাগবে। এটা এটা এখন মাথা না ঘামালেই হবে। যদি ওয়ান ডাইমেনশনের কথা ভাবো তাহলে একটু সুবিধা হবে তোমাদের। যদি এটা স্প্রিং হয়, এবার ভাবো ভালো করে, এখান থেকে কোনো অ্যাক্সিলারেশন নিয়ে ছেড়েছো, যে জোর করে ঠেলে দিয়েছো এখান থেকে সামান্য অ্যাক্সিলারেশন নিয়ে, এবার ভালো করে ভাবো, এই অ্যাক্সিলারেশনটা এর সাথে অ্যাড হয়ে যাবে, মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি এ প্লাস এ। এই যে এ নট, এই যে তুমি এক্সট্রা করে যে অ্যাক্সিলারেশনটা দিয়েছো, সেই অ্যাক্সিলারেশনটা থেকে যাবে, সব সময় থাকবে। কারণ শক্তি নিত্যতা সূত্রটা অনুযায়ী কি জেনেছো, যে এইখানে সবসময় যে সরল দোলগতিতে এইখানে যে স্থিতিশক্তি থাকবে সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। আর এর জন্য এক্সট্রা করে যে গতিশক্তি দিয়েছো সেটা এর মধ্যে থেকে যাবে। ম্যাম এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছেন তো? হ্যাঁ স্যার, ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, যদি গতিশক্তি এক্সট্রা দেন সেটা থেকে যাবে সিস্টেমের এটা মধ্যে। বাইরে থেকে ইমপ্লিমেন্ট করলে তবেই ওই এস মানে প্রথম যে প্রবলেমটা করেছিলেন সেইটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। তোমরা একটু হাতে করে প্রবলেমগুলো করো, হ্যাঁ? আমি প্রত্যেককে বলছি, যেখানে যদি কোনো প্রবলেম থাকে এসে বলবে, ঠিক আছে? মাথায় রেখো এখানে যে ত্বরণটা, সেই ত্বরণটা একই ডিরেকশনে আছে। এই জি এর যে ডিরেকশন, বিটা তো এই লৌহপিণ্ডকে একই দিকে টানছে, তাহলে এল প্লাস এই এ যে এক্সট্রা ত্বরণ হবে সেটা একই দিকে হবে, ঠিক আছে? কিন্তু এখানে ভেক্টরের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে। ভালো করে দেখো, এখানে জিটা এদিক বরাবর আছে আর এটা এদিক বরাবর আছে, তাহলে নেট ফোর্স কোন দিকে কাজ করবে, এইদিকে। কিন্তু এই পেন্ডুলামের ক্ষেত্রে না, একটু মনে রেখো যে এটা, তুমি যে দেখো বারবার ডিরেকশন চেঞ্জ করছে। তোমরা জানো যে এক্স ওয়াই কোঅর্ডিনেটে তোমরা এখনো পর্যন্ত কাজ করো, তো তোমরা পোলার কোঅর্ডিনেটে কাজ করো, কিন্তু এটা অ্যাকচুয়ালি পোলার কোঅর্ডিনেটে দেখলে তুমি বুঝতে পারবে যে এর যে ভেলোসিটির ডিরেকশনটা থাকে, সবসময় সমবৃত্তীয় গতির ক্ষেত্রে দেখেছো না, ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই বৃত্তীয় গতির ক্ষেত্রে একটু সমস্যা হয়, ঠিক আছে? এই ভেলোসিটি দেখো এখানে যে ছিল, একটুখানি দেখো এইখানে ভেলোসিটিটা এখানে চেঞ্জ হয়ে গেল, তো সেক্ষেত্রে তুমি আর এই এক্স ওয়াই কোঅর্ডিনেট ইউজ করতে পারবে না, ঠিক আছে? আই যে কোঅর্ডিনেট যেটা রয়েছে সেটা ইউজ করতে পারবে না, সেটা সুবিধাজনক নয়, ঠিক আছে? সেখান থেকে তোমরা বুঝতে পারো যে এইখানে যে এইটা অ্যাড হবে, ঠিক আছে, সেটা এরকম ভাবে অ্যাড হবে। হুম, পড়েছো তো, ভেক্টরের মান বলে এটাকে, মান আর অভিমুখ, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। আর প্রবলেমগুলো সবাই সলভ করবে, হ্যাঁ, নিজেদের মতো করে। যেখানে প্রবলেম হবে মানে নিজেরা করতে গিয়ে যেখানে ভাববে সেখানে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।